সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হলো হংকং এবং ম্যাকাও। আমরা জানি হংকং এবং ম্যাকাও চীনের অংশ, কিন্তু চীনের অংশ কিভাবে হলো, আগেকার অংশ ছিল, এবং এক দেশ দুই নীতি জিনিসটা কি, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন নতুন কিছু শিখে নেই। এটা হলো চীনের মানচিত্র সম্পূর্ণটাই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হলুদ অংশ দেখতে পাচ্ছেন তাইওয়ান, এখানে দেখতে পাচ্ছেন ম্যাকাও, আর এখানে দেখতে পাচ্ছেন হংকং। খুবই ছোট ছোট জায়গা, এগুলো আরও বড় আকারে আমরা দেখে নেব। তার আগে বলে নিই, তাইওয়ান কি চীনের অংশ নাকি তাইওয়ান একটি স্বাধীন দেশ? যদি এটা জানতে চান তাহলে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তাইওয়ান তুমি কার, এই নামে। ওইটা দয়া করে দেখে নিন, অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, তো আমরা আজকের টপিকে ফিরে আসি। হংকং, আমরা জানি হংকং হলো চীনের অংশ, অর্থাৎ স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। হংকং এবং ম্যাকাও দুইটা জায়গায় কোথায় আছে? এই সাউথ চায়না সি অর্থাৎ দক্ষিণ চীন সাগরের পাশে অবস্থিত। এই যে সারা বিশ্বের মানচিত্রে হংকং এই জায়গায়, এটা হলো চীন। আর হংকংকে যদি আমরা আরও কাছ থেকে দেখি তাহলে হংকং এরকম দেখায়, মানে অনেকগুলো দ্বীপের সমষ্টি এই হংকং, অনেকগুলো দ্বীপ। তো এখানে আমরা আরও কাছ থেকে যদি দেখি, এটা হলো হংকং, মানে এই সম্পূর্ণটা হলো হংকং, আর এটা হলো ম্যাকাও, এই জায়গাটা হলো ম্যাকাও। এটা হলো হংকংয়ের পতাকা। তো এই হংকং খ্রিস্টপূর্ব থেকেই চীন সাম্রাজ্যের অধীনে ছিল, অর্থাৎ চীনের যে চীন সাম্রাজ্য সেই সাম্রাজ্যের অধীনে ছিল। কিন্তু একটা নিষেধাজ্ঞা ছিল যে এই বন্দরে এসে কি করতে পারবে না, বিদেশি কেউ এসে এখানে বাণিজ্য করতে পারবে না। তো ক্যাংজি সাম্রাজ্যের রাজারা এসে এই যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করে নেন এবং হংকংয়ে এসে বিদেশিদের বাণিজ্য করার সুযোগ করে দেন 1684 সালের দিকে। তো এরপরের যে সাম্রাজ্য চিং সাম্রাজ্য, তারা কি করলো, তারা আবার নতুন একটা সিস্টেম চালু করলো যে রাশিয়ান জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজ কি করতে পারবে না, হংকংয়ের যে বন্দর আছে সেই বন্দরে ভিড়তে পারবে না। কিন্তু ইউরোপের দেশগুলোতে চাইনিজ পণ্যের প্রচুর চাহিদা ছিল, যেরকম চা, সিল্ক, এই জিনিসগুলোর প্রচুর চাহিদা ছিল ইউরোপের দেশগুলোতে, এবং ইউরোপিয়ান দেশগুলোর তৈরিকৃত দ্রব্যাদির প্রচুর চাহিদা ছিল চীনে। যার ফলে ইউরোপের সাথেও আস্তে আস্তে চীনের কি হয়, বাণিজ্য শুরু হয়। কিন্তু এই বাণিজ্যে কি ছিল, এই বাণিজ্যে বাণিজ্য ঘাটতি ছিল, অর্থাৎ চীনের সাথে ইউরোপিয়ান দেশগুলোর কি ছিল, বাণিজ্য ঘাটতি ছিল। যার ফলে ইউরোপিয়ান দেশ ইংল্যান্ড অর্থাৎ যুক্তরাজ্য এই চাইনিজদের কাছে ভারতীয় আফিম বেচা শুরু করলো, ভারতীয় আফিম চাইনিজদের কাছে বিক্রি করা শুরু করলো, কারণ চাইনিজদের কাছে আফিমের চাহিদা প্রচুর। যার ফলে ইন্ডিয়াতে তারা আফিম উৎপাদন করতো এবং এই আফিম কি করতো, চীনের জনগণের কাছে বিক্রি করত। কিন্তু এক পর্যায়ে দেখা গেল চীনের জনগণ পুরোটাই আফিমে আসক্ত হয়ে গেল। তো এই আফিম ব্যবসা বন্ধ করার জন্যে 1839 সালে চায়না কর্তৃপক্ষ একজন কমিশনার নিয়োগ দিল। ওই কমিশনারের নাম ছিল লিন। তার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যে আফিম ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য। তো আফিম ব্যবসা যারা করতো, অর্থাৎ ইউরোপীয় দেশগুলো, অর্থাৎ বিশেষ করে ব্রিটেন, তারা এই আফিম ইন্ডিয়া থেকে নিয়ে কোথায় রাখতো, তো এই হংকংয়ের যে বন্দর আছে সেই বন্দরে রাখতো। তো এই কমিশনার লিন কি করলো, ওই হংকংয়ের ওই বন্দরে রাখা আফিমগুলো ধ্বংস করে দিল এবং ফরেনার যারা আছে তাদেরকে তাড়িয়ে দিল। কিন্তু ব্রিটেন এই অপমান মেনে নিল না। তারা কি করলো, মিলিটারি পাঠালো, অর্থাৎ সৈন্য পাঠালো চীনের সাথে যুদ্ধ করার জন্য, এবং এই যুদ্ধকে বলা হয় প্রথম আফিম যুদ্ধ। এবং এই যুদ্ধে চীনের পরাজয় হয়, অর্থাৎ চীনের যে চিং সাম্রাজ্য তারা আত্মসমর্পণ করে কার কাছে, ব্রিটিশের কাছে। এর পরবর্তীতে নানকিন চুক্তির মাধ্যমে 1842 সালে হংকংকে যুক্তরাজ্যের কাছে অর্থাৎ ব্রিটেনের কাছে হস্তান্তর করা হয়। অর্থাৎ চিং সাম্রাজ্য অর্থাৎ চীনের যে কর্তৃপক্ষ তারা কি করে, তারা এই হংকংকে যুক্তরাজ্যের হাতে তুলে দেয় এবং আফিম ব্যবসা পুরোদমে চলতে থাকে এবং হংকংয়ের অনেক অর্থনৈতিক উন্নয়ন হয়। এরপরে গিয়ে আবার আরেকটা যুদ্ধ হয়েছিল, সেটা দ্বিতীয় আফিম যুদ্ধ। তো আমাদের আজকের আলোচনার বিষয় সেটা নয়। তো এই নানকিন চুক্তির মাধ্যমে হংকং যে তুলে দেওয়া হলো যুক্তরাজ্যের হাতে, এরপরে এই হংকংয়ের আশেপাশে নিউ টেরিটরিজ নামে আরও কিছু এলাকা 1898 সালে যুক্তরাজ্যের হাতে তুলে দেওয়া হয় 99 বছরের লিজ দিয়ে। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের যে আর্মি ছিল তারা কি করলো, এই চীন আক্রমণ করলো এবং হংকং দখল করে নিল, এবং হংকংকে তারা প্রায় 4 বছর দখল করে রেখেছিল। এবং জার্মান জাপানিরা যখন আত্মসমর্পণ করলো মিত্রশক্তির কাছে, অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, এদের কাছে যখন আত্মসমর্পণ করলো, তখন আবার হংকংয়ের অধিকার ফিরে পায় যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন 1945 সালে। এরপরে চীনে কিছু পরিবর্তন আসে। 1949 সালে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব হয় এবং ওইখানের যে সমাজতান্ত্রিক দল আছে তারা কি করে, তারা চীন দখল করে নেয় এবং চীনে শাসন শুরু করে। এরপরে 1990 সালের দিকে হংকংয়ের গুরুত্ব আরও বাড়তে থাকে এবং সারা বিশ্বের একটা বাণিজ্য কেন্দ্রে রূপান্তরিত হয় এই হংকং। এবং ওই যে লিজ দেওয়া হয়েছিল নিউ টেরিটরিগুলো অর্থাৎ হংকংয়ের আশেপাশের এলাকাগুলো, সেই লিজের মেয়াদ শেষ হতে থাকে
এক পর্যায়ে চীন এবং যুক্তরাজ্য আলাপ আলোচনা শুরু করে যে এখন কি হবে, লিজের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, যার ফলে 1984 সালে চীন এবং ব্রিটেন মিলে একটা ঘোষণা দেয়, জয়েন্ট ডিক্লারেশন, এবং যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন সম্মত হয় যে তারা কি করবে, তারা হংকংকে চীনের কাছে হস্তান্তর করে দিবে এবং করবে কত সালে, 1997 সালে। তবে একটা শর্ত জুড়ে দেয় যে হস্তান্তর করার পরে হংকংয়ের যে অর্থনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা সেটা পরবর্তী 50 বছর একই রকম থাকবে যেরকম যুক্তরাজ্যের অধীনে থাকার সময় ছিল। অর্থাৎ এটাই হলো এক দেশ দুই নীতি। এটা নিয়ে আমি পরে আলোচনা করব। 1 জুলাই 1997 সালে 156 বছর পর যুক্তরাজ্য চীনের কাছে হংকংকে হস্তান্তর করে দিল। যে সংক্ষেপে যদি আমরা বিষয়টা দেখি যে নানকিন চুক্তির মাধ্যমে হংকংয়ে অধিকার পেয়েছিল যুক্তরাজ্য। এরপর নিউ টেরিটরি যেগুলো আছে সেগুলোকে কি করা হয়েছিল, লিজ দেওয়া হয়েছিল যুক্তরাজ্যের কাছে 1898 সালে। এরপরে 1994 সালে এসে সিদ্ধান্ত নেওয়া হলো যে কি করা হবে, 1997 সালে যুক্তরাজ্য হংকংকে চীনের কাছে হস্তান্তর করবে। তো এরপরে হস্তান্তর করা হলো। তো এই হংকংয়ের আয়তন হলো 1106 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হলো 74,82,500 জন এবং জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 6,659 জন। জনসংখ্যার ঘনত্ব মারাত্মক। তো এখন আমরা ম্যাকাও নিয়ে দেখি যে ম্যাকাও, আমরা জানি যে ম্যাকাও হলো চীনের বিশেষ অঞ্চল এবং এটা দক্ষিণ চীন সাগরে অবস্থিত। এই যে ম্যাকাও এখানে দেখা যাচ্ছে, এই চীনের মানচিত্রে যদি আমরা ম্যাকাও দেখি, ম্যাকাও এখানে, এটা হলো ম্যাকাওয়ের পতাকা। ম্যাকাও চীন সাম্রাজ্যের অধীনে ছিল, আমরা জানি সেটা হংকংয়ের মতোই। এবং 1513 সালে কোনো ইউরোপিয়ান প্রথম এখানে আসেন এই ম্যাকাওয়ে যে বন্দর আছে সেখানে এসে বাণিজ্য শুরু করে। তো এই যারা এসে প্রথমে বাণিজ্য শুরু করে তারা ছিল পর্তুগিজ অর্থাৎ পর্তুগালের নাগরিক। তো তারা এখানে এসে বাণিজ্য করাতে চীনের মিলিটারির সাথে, চীনের সেনাবাহিনীর সাথে তাদের কি হয়, তাদের বিভিন্ন ধরনের সংঘর্ষ শুরু হয়, যার ফলে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় এই ম্যাকাওয়ের আশেপাশে। অর্থাৎ বাইরে থেকে কেউ এসে কি করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না। এটা চীনের তখনকার যারা যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্য এই আদেশ দিল। কিন্তু পর্তুগিজরা বসে থাকার লোক না, তারা কি করলো, তারা চেষ্টা চালিয়ে যেতে লাগলো যে কিভাবে এই বন্দরে এসে ম্যাকাও এসে কি করা যায়, ম্যাকাও এবং এর আশেপাশে এসে বাণিজ্য করা যায়। এক পর্যায়ে পর্তুগিজ এবং চীনাদের রিলেশন ভালো হলো এবং 1557 সালে তারা কি করলো, এই ম্যাকাওকে লিজ দিল কার কাছে, পর্তুগিজদের কাছে। এবং 1999 সাল পর্যন্ত এই ম্যাকাও পর্তুগালের অধীনে ছিল এবং এরপরে এটাকে কি করে দেওয়া হলো, চীনের কাছে হস্তান্তর করে দেওয়া হলো। তো পর্তুগিজরা লিজ পায় 1557 সালে। মাঝখানে একটা চুক্তি হয়েছিল 1887 সালে এবং ম্যাকাওকে চীনের কাছে হস্তান্তরের আলাপ আলোচনা শুরু হয় 1987 সালে এবং 1999 সালে হস্তান্তর করা হয়। তো এই ম্যাকাওয়ের আয়তন হলো 115 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 6,67,400, মানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 21,340 জন, 21,340 জন। অর্থাৎ এই ম্যাকাও যদি কোনো দেশ হতো তাহলে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে সে হতো প্রথম। এক দেশ দুই নীতি জিনিসটা কি, এক দেশ দুই নীতি এটা হংকংয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং ম্যাকাওয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা জানি হংকং ছিল যুক্তরাজ্যের অধীন এবং ম্যাকাও ছিল পর্তুগালের অধীন। তো তারপর তারা কি করে, এই হংকং এবং ম্যাকাওকে চীনের কাছে হস্তান্তর করে। যখন হংকং এবং ম্যাকাও যুক্তরাজ্য এবং পর্তুগালের অধীনে ছিল, তো স্বাভাবিকভাবেই যুক্তরাজ্য এবং পর্তুগালের যে নীতিগুলো, যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেগুলো ম্যাকাও এবং হংকংয়েও ওই ব্যবস্থাগুলো ছিল। তো আমরা যদি দেখি যে পর্তুগাল এবং যুক্তরাজ্য এরা হলো পুঁজিবাদী দেশ আর চীন হলো সমাজতান্ত্রিক দেশ, যার ফলে চীনের যে রাজনৈতিক ব্যবস্থা, আইনগত ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এগুলোর সাথে যুক্তরাজ্যের অধীনে থাকা হংকং এবং পর্তুগালের অধীনে থাকা ম্যাকাওয়ের অর্থনৈতিক, রাজনৈতিক এবং আইনগত ব্যবস্থার কি নেই, মিল নেই। যার ফলে যখন এই দুইটা অঞ্চলকে হস্তান্তর করা হলো চীনের কাছে, তখন শর্ত দেয়া হলো যে আগামী এত বছর কি থাকবে, আগামী এত বছর হংকং এবং ম্যাকাওয়ের যে অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা, এগুলো আমাদের অধীনে থাকার সময় যেরকম ছিল সেরকম থাকবে। অর্থাৎ চীন কি করতে পারবে না, তার যে অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলো চাপিয়ে দিতে পারবে না কার উপর, হংকংয়ের উপর এবং ম্যাকাওয়ের উপর। তো হংকং নিয়ে আমার আরেকটা ভিডিও আছে। আমরা জানি কয়েকদিন আগে হংকংয়ে বিক্ষোভ হয়েছিল। তো হংকং বিক্ষোভ কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, সেই সম্পর্কে যদি জানতে চান তাহলে দয়া করে ওই ভিডিওটি দেখুন। হংকং এবং ম্যাকাওয়ের মাঝে দূরত্ব হলো 66 কিলোমিটার এবং এই দূরত্বের মাঝে একটা ব্রিজ আছে 55 কিলোমিটার ব্যাপী। এই ব্রিজটার নাম হলো হংকং ম্যাকাও ব্রিজ, অর্থাৎ পৃথিবীর দীর্ঘতম সেতু এটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই ম্যাকাও থেকে এবং এখান থেকে একটা শাখা এসছে, তারপর এটা কোথায় গিয়েছে, এই হংকংয়ে গিয়েছে। পৃথিবীর দীর্ঘতম সেতু, এখানে দেখা যাচ্ছে সাপের লেজের মতো
তো এখন এই পর্যন্তই, আশা করছি অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।